প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমরা এই ছুটির মধ্যে তোমাদেরকে পড়াও দিয়েছিলাম যে পাটিগণিতের মধ্যে যেখানে ভগ্নাংশের বর্গমূল বলে যে একটা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে এটা আমরা বলেছিলাম যে তোমরা এমনি সাধারণভাবে যে বর্গের নামতা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম 30 পর্যন্ত। আশা করছি তোমরা সেটা করে ফেলেছো, যারা যারা করনি তারা সেটা অবশ্যই করবে। বর্গের নামতা বলতে তোমরা জানো যে আমরা 1 স্কোয়ার বাদ দাও, কিন্তু 2 স্কোয়ার মানে 2 গুণিত 2 সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16। হ্যাঁ, এইভাবে করতে করতে একবারে 30 স্কোয়ার সমান 900। হ্যাঁ, এই পর্যন্ত আমরা যদি মোটামুটি মনে রাখতে পারি তাহলে কি হবে, সেটা আমাদের অঙ্ক করতে অনেক সাহায্য করবে। বিশেষ করে শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের থাকবে এই চ্যাপ্টারে, সেখানে আমাদেরকে আর কোষে দেখে নিতে হবে না যে কার বর্গমূল কোনটা। ঠিক আছে, এবার ভগ্নাংশের ব্যাপারটা অন্য কিছু নয়। আমরা তো বর্গমূল জানি, ভাগ প্রক্রিয়াতে বর্গমূল শিখেছি, উৎপাদকের সাহায্যেও বর্গমূল করা শিখেছি। তাহলে এখানে ভগ্নাংশের বর্গমূলের ক্ষেত্রে আলাদা কিছু না। ভগ্নাংশের দুটো অংশ আছে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। আমাদের কাজ হচ্ছে যখন বর্গমূল করব কোনো একটা ভগ্নাংশের, তার মানে আলাদা করে আমরা লবের বর্গমূল করব আর আলাদা করে আমরা হরের বর্গমূল করব, ব্যাস এইটুকুটা। আর কোনো কোনো সময় দেখবে যেখানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে এটা বর্গমূল করা সম্ভব কিনা, বর্গমূল যাকে করা যায় এবং সেটা করলে পূর্ণ সংখ্যা আসে তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি, তাই তো? যেমন ধরো 4, 9, 16, 25, 49, 64, 100 ইত্যাদি, যেগুলোর বর্গমূল করলে আমরা একটা করে পূর্ণ সংখ্যা পাই, সেগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তেমনি কোনো ভগ্নাংশের লব এবং হর দুটোই যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারি, মানে সেটাকে আমরা কোনো কিছু স্কোয়ার হিসেবে লিখতে পারি। যেমন ধরো আমরা যদি মনে করি যে 4-এর 9 এটা একটা ভগ্নাংশ, তার যদি বর্গমূল করতে বলা হয় তার মানে আমরা 4-এর 9-এর 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার আর 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার, অথবা আমরা গোটা ভগ্নাংশটাকে লিখতে পারি 2-এর 3 তার হোল স্কোয়ার। এইভাবে যদি কোনো ভগ্নাংশকে মানে কোনো ভগ্নাংশ তার বর্গমূল করতে গিয়ে যদি ভগ্নাংশটার লব আর হরকে স্কোয়ার হিসেবে লেখা যায়, বর্গ হিসেবে লেখা যায়, তাহলে তাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ হিসেবে বলতে পারি। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে লবটার আলাদা করে বর্গমূল করব। আমরা যদি এটাকেও ভাবি যে লবটা আলাদা করে বর্গমূল করব মানে কত হবে 2, হরটার আলাদা করে বর্গমূল করব কত হবে 3, তাহলে এটার হলো 2-এর 3। আর তোমরা এটা শিখেছো, সব ক্ষেত্রে প্রযোজ্য যদিও নয়, আমরা ইচ্ছা করলে এটাকে +2-এর 3ও বলতে পারি, আবার -2-এর 3ও বলতে পারি, কেননা মাইনাসের বর্গও সবসময় পজিটিভ হয়ে যায় বা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা ছোট্ট করে দেখালাম। আমরা এই ধরনের আরো কিছু জিনিস দেখাবো। তার মানে আমাদের কি কাজ হচ্ছে, আমরা লবটার আলাদা করে সেটাকে স্কোয়ার হিসেবে প্রকাশ করব বা বর্গ হিসেবে প্রকাশ করব, হরটাকে আলাদা করে স্কোয়ার বা বর্গ হিসেবে প্রকাশ করব, তাহলে আমরা ভগ্নাংশের বর্গমূলটা পেয়ে যাব। যেমন ধরো আমাদের যদি একটা অঙ্ক থাকে যে 49 বাই মনে করো 225, এর বর্গমূল আমাদেরকে বার করতে বলা হয়েছে। এর বর্গমূল কত এটা আমাদেরকে বলেছে। তাহলে 49-এর 225 আমরা যদি বর্গের নামটা মোটামুটি মুখস্থ করে রাখি তাহলে আমরা লিখতে পারি যে এটার বর্গমূল কত। তাহলে আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে যদি আমরা লিখি যে 49/225 সমান, দেখো 49 মানে তোমরা সকলেই জানো যে এটা হচ্ছে 7-এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 7-এর স্কোয়ার, আর 225 মানে 15 স্কোয়ার, 15 225 তার বর্গমূল। যেহেতু এখানে বর্গমূলটা করে উঠতে পারিনি, আমাদেরকে বর্গমূলের চিহ্নটা রাখতে হবে। এবার 7 স্কোয়ার তার বর্গমূল মানে হচ্ছে 7, আর 15 স্কোয়ার তার বর্গমূল হচ্ছে 15, তার মানে সব মিলে হচ্ছে 7-এর 15। এবার তোমরা ইচ্ছা করলে সেটাকে প্লাস মাইনাস একসঙ্গে, এটার উত্তরের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে প্লাস মাইনাস কথাটা দিতে পারি। তাহলে দেখো খুবই সহজ, শুধু ওপরটার একটা বর্গমূল, নিচেরটার আলাদা করে বর্গমূল করা। কিন্তু অনেকে আমরা করি কি যে বর্গমূলের চিহ্ন দিতে দিতে এমন একটা অভ্যাস আমাদের হয়ে যায় যে আমরা এইখানেও অনেক সময় বর্গমূলের চিহ্ন দিয়ে ফেলি উত্তরটা বার করার পরও। না, আমাদের বর্গমূল হয়ে গেছে, সুতরাং এখানে বর্গমূল হয়ে গেছে, আর যেন বর্গমূলের চিহ্ন না দিই, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। বা আমরা বর্গমূল করিনি
তখন আমরা বর্গমূলের চিহ্ন অনেক সময় উঠিয়ে দিই, সেটাও যেন না করি। তোমরা খেয়াল রাখবে যে এই চিহ্নটা হচ্ছে বর্গমূল করার জন্য, যেই করা হয়ে গেল আর এই চিহ্নটার কোনো প্রয়োজন রইল না। ঠিক আছে, তাহলে এইগুলোতে আশা করছি কোনো অসুবিধা নেই। এইবার এক এক সময় হয় কি জানো, যে এমন এমন বর্গমূল আমরা দিয়ে দিই যে ক্ষেত্রে ওপর ওপর দেখে তোমাদের কোনো পরিচিত বর্গ সংখ্যা বলে সেটাকে হয়তো মনে হচ্ছে না। যেমন ধরো আমরা যদি এরকম ভাবি যে 50 বাই 72, এরকম একটা বর্গ, এরকম একটা ভগ্নাংশ দেয়া হলো, দিয়ে বললো যে এটার বর্গমূল নির্ণয় করো। তোমরা দেখছো নামতা পড়ে পড়ে আরে 50 তো পাচ্ছি না, 49 পাচ্ছি, 72 তো পাচ্ছি না, তার কাছাকাছি 81 পাচ্ছি, হ্যাঁ, বা আমরা হয়তো 8 64 পাচ্ছি, কিন্তু 72কে আমরা নামতা পড়ে পাচ্ছি না। এই সমস্ত ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ একটা হবে যে তোমরা দেখে নেবে যে লব এবং হরকে কোন সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, মানে সোজা কথায় আমরা যেটাকে বলি যে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাচ্ছে কিনা, বা কাটাকাটি যেটাকে আমরা বলি কাটাকাটি, সেই কাটাকাটি করা যাচ্ছে কিনা। দেখো 50 আর 72 দুটোকেই আমরা 2 দিয়ে কাটতে পারি, তাই এর বর্গমূল যখন আমরা বলছি তখন তার বদলে আমরা এটাকে 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই, তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 36। দেখো তার মানে জিনিসটা দাঁড়িয়ে গেল √25 বাই 36। এইবার আমাদের পুরোপুরি পরিচিততে এসে গেল, সমান আমরা লিখব √5² বাই 6² সমান 5/6, প্লাস মাইনাস লিখতেও পারো, নাও লিখতে পারো, এই মুহূর্তে আমাদের অতটা প্রয়োজন নেই, তবু তোমরা জেনে রেখো যে এটা হতে পারে। তাহলে দেখো দেখে আমাদের মনে হচ্ছিল যে এইটা বোধহয় বর্গমূল করা সম্ভব নয়, এটা ভগ্নাংশ যা পূর্ণবর্গ নয়, কিন্তু এটাকে আমরা যখন কাটাকাটি করলাম 2 দিয়ে, তখন আমাদের পরিচিত পূর্ণবর্গের আকারে কিন্তু চলে এলো। এই জিনিসটা মাথায় রাখবে যে অনেক সময় এটা করতে হয়। আচ্ছা, এবার আমরা তো বর্গের নামটা মুখস্থ করেছি, কিন্তু যদি ভুলে যাই বর্গের নামটা আমার মনে নেই, তাহলে আমরা কি করব? বর্গের নামটা মনে নেই, ঠিক আছে, আমাদের এইটা দাঁড়ালো 25/36। এইবার 25, আমরা ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, বড়র ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য হবে। 25 তাকে আমরা উৎপাদকে ভেঙে নেব, 5×5=25, তার মানে আমরা লিখলাম এটা সমান হচ্ছে রুট ওপরটা হচ্ছে 5×5 বা 5² আর 36কে আমরা যদি আলাদা করে নিই, তাহলে 36 2, 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3, কটা 2 হলো? দুটো 2 দুটো 3। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 সমান 5-এর জন্য দুটো 5-এর জন্য 5² আর এটার জন্য 2² আর 3²। তাহলে দেখো একটা 5 বেরিয়ে এলো, নিচে বেরিয়ে এলো একটা 2 একটা 3, তাই না? বর্গমূল করার পরে সমান হচ্ছে 5/6। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা এটাকে ইচ্ছা করলে বার করতে পারছি। হ্যাঁ, কোনো বোঝাতে কোনো অসুবিধে আশা করছি হচ্ছে না। এবার এখানে একটা ছোট্ট জিনিস আছে, যে এখানে আমরা এই যে 5×5 বা 2×2 3×3 এইভাবে লিখলাম, এইটা কি লেখা খুব জরুরি? তাহলে যদি একটা বড় সংখ্যা হয় যেখানে অনেকগুলো এইভাবে উৎপাদক করতে করতে অনেক এসে গেছে, আমরা কিভাবে লিখবো? তা নাও লিখতে পারি। আমরা দেখে নিলাম যে দুটো 2 আছে, তাহলে সরাসরি আমরা এই লাইনটা লিখবো 2²। দুটো 3 আছে, তাহলে সরাসরি লিখবো 3²। দুটো 5 আছে, 5²। তার মানে যেখান পর্যন্ত আমরা দেখবো যে দুটো দুটো করে এসে গেছে উৎপাদক, তখন আমরা সেটাকে তার স্কোয়ার হিসেবে লিখে দেবো, তাহলে আমাদের এত বড় গুণ করে এইভাবে লেখার দরকার হবে না। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইগুলো আমাদের গেল। এরপরে আরেক ধরনের জিনিস, আশা করছি এবার তোমরা পরের অঙ্কগুলো যেগুলো আমাদের দেওয়া আছে বইয়েতে, সেগুলো নিশ্চয়ই করতে পারবে। আমি আরেকটা ধরনের দেখাই, যেটা আমাদের একটু অসুবিধে হলেও হতে পারে। সেটা হচ্ছে, মনে করো যে একটা অঙ্ক আছে এরকম 72/49। এই সংখ্যাটা দিয়ে বলা হয়েছে যে এই ভগ্নাংশের সঙ্গে কত গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে। এরকম একটা অঙ্ক আমাদের আছে।
ঠিক আছে, 72 49 এই ভগ্নাংশের সঙ্গে কত গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে। বুঝতেই পারছো যে এখানে আমার পরিচিত পূর্ণবর্গ হচ্ছে একটা 49, কিন্তু 72টা পরিচিত পূর্ণবর্গ নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা নিয়ম অনুযায়ী আগে 72টাকে ভাঙার চেষ্টা করব। ঠিক আছে, 72টাকে ভাঙার চেষ্টা করব। 2 36, 2 18, 2 9, 3 3। তার মানে 72-এর 49 এই যে সংখ্যাটা হলো, এটা সমান হচ্ছে আমার দুটো 2 আছে, তাহলে 2 স্কোয়ার, দুটো 3 আছে, তাহলে 3 স্কোয়ার। কিন্তু এখানে দেখো একটা 2 আমার বাড়তি হয়ে আছে, তার মানে এখানে আরেকটা 2 আছে। আর 49 মানে আমরা জানি 7 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটাকে বর্গমূল করতে চাই, তাহলে একটা আমার উৎপাদকের অংশ পড়ে আছে যেটা বর্গ হিসেবে লেখা যাচ্ছে না। তার মানে আমার এইখানে আর একটা যদি 2 থাকতো, 1 নম্বর কথা, অথবা একটা যদি 2 বাদ দেওয়া যেত, তাহলে এই ভগ্নাংশটা পূর্ণবর্গ হতো। তাহলে আমাদেরকে যদি বলা হয় এই ভগ্নাংশের সঙ্গে কত গুণ, গুণের ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা বলা হতো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে আরেকটা 2 হলেই আমার কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমরা লিখব যে এখানে যেভাবে ভাষাটা তোমাদের নিজেদের, এখানে 2 একক, বা আমরা বলতে পারি যে পূর্ণ বর্গ হিসাবে নেই। একটা 2 আর কি পূর্ণবর্গ হিসেবে নেই, একক বা একক আছে, একক হিসেবে আছে, একক কি বলবো, একক উৎপাদক। হ্যাঁ, এখানে 2 একক উৎপাদক এরকম বলতে পারি, বা 2 পূর্ণবর্গ হিসেবে নেই। যেভাবে ভাষাটা হচ্ছে আমাদের নিজেদের, যে যেভাবে শিখবে বা যে যেভাবে অভ্যস্ত হবে সেটাই করবে। তাহলে আমাদের আরেকটি 2 দিয়ে গুণ করতে হবে। অতএব 2 দিয়ে ভগ্নাংশটিকে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। বুঝতে পারছো? আবার যদি বলতো যে ভাগ করলে, তাও একই উত্তর হতো, কেননা ভাগ করা মানে নিচে একটা 2 চলে আসা, তাই না? আমি এমনি করছি, সমান চিহ্ন দেওয়ার পর তো এগুলো করা যাবে না। আমাদের ভাগ যখন করব তখন নিচে একটা 2, এই উপরে 2টা তাহলে কেটে চলে যেত। এখানে যেমন 2 দিয়ে গুণ করছি বলে একটা 2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, তেমনি ভাগ করতে বলে নিচে একটা 2 আসতো ভগ্নাংশে, তাহলে এই 2 কেটে বাদ চলে যেত, তাহলে যেগুলো থাকতো সেগুলো সবগুলোই পূর্ণবর্গ। তার মানে গুণ করুক বা ভাগ, যেটাই উত্তর, যেটাই মানে চাক না কেন, সেখানে দুটো ক্ষেত্রেই আমাদের একই উত্তর হবে, যে যেটা একক ভাবে পড়ে আছে। এমন যদি হতো যে একটা 2, আবার একটা হয়তো কোনোভাবে একটা 5 হয়তো একক ভাবে পড়ে আছে, মনে করো কোনো একটা সংখ্যা এমন ভাবে দেওয়া হলো, তাহলে 5 দুগুণে 10 দিয়ে আমাদেরকে গুণ করতে হতো বা ভাগ করতে হতো। যতগুলো একক ভাবে পড়ে থাকবে, যেগুলোকে আমরা স্কোয়ার হিসেবে লিখতে পারবো না, সেই সংখ্যাগুলো বা তাদের গুণফল, সেটা হবে আমার উত্তর। সেটা গুণের ক্ষেত্রে হলেও হবে, ভাগের ক্ষেত্রে হলেও হবে। ঠিক আছে, আশা করছি তোমরা জিনিসটাকে অনেকটাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের তো একসঙ্গে অনেকটা বেশি দেয়া যাবে না, তাই আজকের জন্য আমাদের এইটুকুটা থাকলো। তোমাদের বইয়েতে যে পড়াগুলো আমি দিয়েছি সেখান থেকে তোমরা দেখবে এই ধরনের অঙ্কগুলো যেগুলো, সেগুলো করার চেষ্টা করবে। আর তোমরা অঙ্কগুলো করে আমাদের গ্রুপেতে পোস্ট করবে। কিছু অসুবিধা হলে আমাকে সরাসরি ফোন করবে, কোনো প্রবলেম নেই। আমরা পরের দিন আবার কিছু একটা নিয়ে আসছি তোমাদের কাছে। তাই আজকের দিনের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নিয়মিতভাবে পড়াশোনার মধ্যে থেকো।